হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চারপাশের সংকটময় পরিস্থিতি যখন বেঁচে থাকার সকল অপশনগুলোকে একে একে বিলীন করে দিতে থাকে, ঠিক ওই মুহূর্তে বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তি জীবন প্রদীপকে জ্বালিয়ে রাখার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমনই এক শ্বাসরুদ্ধকর ঘটনাকে নিয়ে তৈরি করা সাউথ কোরিয়ান সার্ভাইভাল ড্রামা মুভি, যার টাইটেল দেওয়া হয়েছে টানেল। তো চলো কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। লেটস স্টার্ট। সিনেমার শুরুতে জানসু নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যে পেশায় একজন গাড়ি ব্যবসায়ী। বাসায় ফেরার পথে একটা পেট্রোল পাম্পে সে গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য থামে। সেখানে কর্মরত এক বৃদ্ধ লোককে জানসু $30 পেট্রোল ভরে দিতে বললেও লোকটা কানে কম শোনায় ভুলবশত $97 সমমূল্যের পেট্রোল গাড়িতে দিয়ে দেয়। কি আর করার, বাকি টাকাটা সে তখন ওদেরকে দিয়ে দেয়। তবে বৃদ্ধ লোকটা এ সময় জানসুকে দুটো পানির বোতল এনে দেয়, যাতে করে জানসু বৃদ্ধ লোকটার ভুলের জন্য তার উপর রাগ না করে। এরপর সে গাড়ি নিয়ে আবারও বাড়ির পথে রওনা হয়। পথিমধ্যে তার ওয়াইফ সিহুনের সাথে তার ফোনে কথা হয়। আজকে তাদের একমাত্র মেয়ে সুজিনের জন্মদিন, এজন্য জানসু তার মেয়ের জন্য একটা বার্থডে কেক নিয়ে যাচ্ছে। কিছু দূর এগোতেই গাড়িটা একটা টানেলের মধ্যে ঢোকে। এ সময় সে তার এক কলিগের সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎই তার কাছে মনে হয় যেন চারপাশ থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে, হয়তোবা ভূমিকম্প হচ্ছে। সে কিছুটা ঘাবড়ে যায়। এরই মধ্যে টানেলের ভেতরে থাকা লাইটগুলো বারবার ব্লিঙ্ক করতে শুরু করে। টেনশনের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। কিছুক্ষণ বাদেই সে লুকিং গ্লাসে লক্ষ্য করে যে টানেলের ছাদ ধীরে ধীরে ধসে পড়তে শুরু করেছে। ভয়ে তার প্রাণাত্মা কেঁপে ওঠে। সজোরে গাড়ি চালিয়েও শেষ রক্ষা হয় না। টানেলের বেশ খানিকটা অংশ ভেঙে তার চলন্ত গাড়ির উপরে পড়ায় মুহূর্তের মধ্যেই সে ওখানে পুরোপুরি ফেঁসে যায়। কিছুক্ষণ বাদে জানসুর জ্ঞান ফিরে আসে। লাইট অন করে সে চারপাশটা বোঝার চেষ্টা করে। সে দেখে যে তার গাড়িটা টানেলের ধ্বংসস্তূপে পুরোপুরিভাবে চাপা পড়ে গেছে। গাড়ির ভেতরের অবস্থাটাও খুব শোচনীয়। এসব দেখে জানসু ভয়ে ভয়ে আরো আতঙ্কিত হয়ে যায়। তবে নিজেকে সামলে নিয়ে সে তার ফোনটা খুঁজতে থাকে, কেননা এই মুহূর্তে তার সাহায্যের খুব প্রয়োজন। কিন্তু টানেলের মধ্যে এ সময় নেটওয়ার্ক ভালো মতো পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর গাড়ির এক কোনায় সে সামান্য একটু নেটওয়ার্ক পায়, আর সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি নাম্বারে কল দেয়। সে পুরো ঘটনাটা ওদেরকে ইনফর্ম করে, আর তার বর্তমান লোকেশন অর্থাৎ এই হার্ডো টানেলের মধ্য থেকে যত দ্রুত সম্ভব তাকে যেন ওরা উদ্ধার করে সে বিষয়ে রেস্কিউ টিমকে সে রিকোয়েস্ট করে। ওরা জানসুকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরতে বলে, আর জানায় যে আপনি টেনশন করেন না, আমাদের উদ্ধারকারী দল 5 মিনিটের মধ্যেই আপনার দেওয়া লোকেশনে পৌঁছে যাবে। জানসু এরপর তার চারপাশটা ভালো মতো দেখতে থাকে এবং সেই 2টা পানির বোতলের মধ্যে একটা বোতলের বেশ খানিকটা পানি সে সময় খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলের একটা গাড়ি সেই হার্ডো টানেলের সামনে চলে আসে। কিন্তু টানেলের এরকম ভয়ানক বিধ্বস্ত অবস্থা দেখে ওরা অনেক ঘাবড়ে যায়, কেননা এইরকম ধ্বংসস্তূপ থেকে একজন মানুষকে জীবিত উদ্ধার করাটা তাদের জন্য চ্যালেঞ্জিং, ঝুঁকিপূর্ণ আর অনেকটাই কঠিন কাজ হবে। মুহূর্তের মধ্যেই টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ হিসাবে এই টানেল কলাপসের ঘটনাটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। টানেল উন্মুক্ত করার মাত্র 1 মাস না পেরোতেই এরকম ভাবে যে টানেলটা ধসে পড়বে সেটা দক্ষিণ কোরিয়ার সরকারও বুঝতে পারেনি। টানেলের উত্তর দিকের অংশটা পুরোপুরিভাবে ধসে গেলেও দক্ষিণ দিকের মুখটা এখনো অক্ষত রয়েছে, আর ভেতরে আটকা পড়েছে 38 বছর বয়স্ক গাড়ি ব্যবসায়ী জানসু। নিউজটা দেখা মাত্রই জানসুর ওয়াইফ সিহুন নিজেও টেনশনে পড়ে যায়। ওদিকে জানসুর মোবাইলে একের পর এক মেসেজ আর ফোন কল আসতে থাকে। মূলত মিডিয়ার সাংবাদিকরা এই ভাইরাল টপিক নিয়ে নিউজ টেলিকাস্ট করার জন্য জানসুর সাথে সরাসরি কন্ট্যাক্ট করার চেষ্টা চালাচ্ছে। এ সময় জানসু এরকমই একটা টিভি চ্যানেলের পক্ষ থেকে আসা কল রিসিভ করে। ওরা ওকে জানায় যে তার উদ্ধার কাজে সাহায্য করার জন্য তারা এই কলটা এখন লাইভ টেলিকাস্ট করতে যাচ্ছে, যাতে করে সারা দেশের মানুষ জানসুর উদ্ধার অভিযানে হেল্প করতে পারে। তবে এই নিউজ চ্যানেলের আসল উদ্দেশ্য ছিল ভাইরাল নিউজ টেলিকাস্ট করে পপুলারিটি অর্জন করা। তারা এ সময় ওকে আরো জানায় যে
টানেলটা খুব বাজেভাবে বিধ্বস্ত হওয়ার কারণে উদ্ধার কাজ সম্পন্ন করতে রেস্কিউ টিমের বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। তাই জানসু যেন এই সময়ে নিজের মনোবলকে ধরে রাখে আর ভয় না পেয়ে ধৈর্য ধারণ করে। এমনকি তার সাথে যদি খাবার আর পানি থেকে থাকে তাহলে সেগুলো যেন সে খুব অল্প অল্প করে খায়। ওরা এ সময় স্বার্থপরের মতো জানসুর কাছে তার অনুভূতি জানতে চায়, যেটা নিতান্তই অযৌক্তিক ছিল। কেননা এইরকম পরিস্থিতিতে একটা মানুষের মনের অবস্থা ঠিক কেমন হতে পারে সেটা শুধু সেই উপলব্ধি করতে পারে। ওদিকে ডিউন নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যে ছিল এই উদ্ধার অভিযান টিমের লিডার। সে দ্রুত ওই নির্দিষ্ট টিভি চ্যানেলের মিনি ভ্যানের দিকে ছুটে যায় এবং সেখানে থাকা সাংবাদিকদেরকে এমন স্বার্থপরতা আর নির্বুদ্ধিতার জন্য প্রচণ্ড রাগারাগি করতে থাকে। কেননা লোকটা এমনিতেই এমন একটা দুর্গম স্থানে আটকা পড়ে রয়েছে যেখান থেকে সে জীবিত বেরোতে পারবে কিনা সেটা নিয়েই নানা রকম সংশয় রয়েছে। আর এই স্বার্থপর লোকগুলো এইরকম মোমেন্টেও মানুষটাকে বারবার কল করে তাকে আরো বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। আর এভাবে চলতে থাকলে যদি জানসুর মোবাইলের চার্জ ফুরিয়ে যায় তাহলে উদ্ধারের আগ পর্যন্ত তার সাথে যোগাযোগ কন্টিনিউ রাখাটাই তো কঠিন হয়ে পড়বে। আর এতে করে জানসু অতিরিক্ত প্যানিকড হয়ে মারাও যেতে পারে। তখন এটার দায়ভার কি তোমাদের টিভি চ্যানেল নিবে? তাই মনে রেখো, আমরা এখানে এসেছি মানুষটাকে জীবিত উদ্ধার করতে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য না। কিছুক্ষণ বাদে জানসু নিজেই ডিউনের সাথে ফোনে যোগাযোগ করে। ডিউন তাকে বলে যে আমরা উদ্ধার কাজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি, আপনি অধৈর্য হবেন না, নিজেকে শান্ত রাখুন, আমরা যত দ্রুত পারি আপনাকে এই টানেল থেকে বের করে আনব। ডিউনের কথা শুনে জানসু রেগে গিয়ে বলেই বসে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এমন পরিস্থিতিতে কি চুপ করে বসে থাকা যায়? আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আপনারা প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করুন। ডিউন তাকে পুনরায় শান্ত হতে বলে আর তাকে জিজ্ঞাসা করে যে আপনার ফোনের চার্জ কতটুকু আছে। জানসু উত্তরে জানায় যে 78%। এরপর ডিউন তাকে জিজ্ঞাসা করে যে তার সাথে খাবার বা পানি জাতীয় কিছু আছে কিনা। উত্তরে জানসু জানায় যে হ্যাঁ, 2 বোতল পানি আর একটা জন্মদিনের কেক রয়েছে। এগুলো শোনার পর ডিউন তাকে পরামর্শ দেয় যে আপনি কেকটা যত দ্রুত সম্ভব খেয়ে নেবেন, আর যে পরিমাণ পানি আপনার সাথে আছে সেটা খুব অল্প অল্প করে 7 দিন ধরে খাওয়ার চেষ্টা করবেন। তবে ভুলেও বোতলে মুখ লাগিয়ে খাবেন না, কেননা এতে করে ব্যাকটেরিয়ার কারণে পানিটা নষ্ট হয়ে যেতে পারে। 7 দিন ধরে পানি খেতে হবে? এটা শোনার পর জানসু আরো ভেঙে পড়ে। যেখানে একটা মুহূর্ত এভাবে পার করা তার জন্য দুর্বিষহ হয়ে উঠেছে, সেখানে আরো 7টা দিন এখানে কাটানো কিভাবে সম্ভব হবে? এত বড় টানেলের মধ্যে জানসু ঠিক কোন স্থানে আটকা পড়ে রয়েছে সেটারও কিছু ক্লু এখানে ডিউন জানসুর কথার মাধ্যমে জেনে যায়। এরপর তারা তাদের প্ল্যান মাফিক জানসুকে উদ্ধার করার মিশনে নেমে পড়ে। কিছুক্ষণ বাদে জানসুর মোবাইলে তার ওয়াইফের কল আসে। জানসু তাকে জানায় যে সে ভালো আছে আর তার তেমন কোনো আঘাত লাগেনি, খুব শীঘ্রই সে এই টানেল থেকে বেরিয়ে আসবে। জানসুর এই বিপদের কথা এরই মধ্যে সবাই জেনে গেলেও তার ছোট্ট মেয়ে সুজিন এখনো জানে না যে তার বাবা কত বড় বিপদের মধ্যে রয়েছে। সে শুধু এতটাই জানে যে আজকে তার জন্মদিনে তার বাবা তার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে বাসায় ফিরবে। জানসু এ সময় সুজিনের সাথেও কথা বলে আর তাকে জানায় যে আমার বাসাতে ফিরতে দেরি হবে বাবা, তুমি ততক্ষণে তোমার নানির বাসাতে গিয়ে থাকো, আমি তোমার জন্য কেক আর একটা গিফট নিয়েই তবেই বাসায় ফিরবো। কথা বলা শেষ করে জানসু গাড়ির ভেতরটা যতটা সম্ভব গুছিয়ে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা করে নেয়। অন্যদিকে ডিউন তাদের উদ্ধার পরিকল্পনা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে উপস্থাপন করে। সে এ সময় তাদেরকে আরো একটা রিকোয়েস্ট করে যে ওই টানেলের ঠিক পাশেই আরো একটা নতুন টানেলের কনস্ট্রাকশন কাজ চলছে, সেটা যেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়, কেননা ওই নতুন টানেলের কাজ সমাপ্ত করতে হলে একটা ফাইনাল ব্লাস্ট করা এখনো বাকি রয়েছে, যেটা এই মুহূর্তে করা হলে জানসুকে উদ্ধার করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। ডিউনের কথা শোনার পর সরকারের উচ্চপদস্থরা বিষয়টা বিবেচনা করে দেখবে বলে আশ্বাস দেয় আর ডিউনকে এই উদ্ধার অভিযান অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন করার নির্দেশ দিয়ে যায়। পরদিন সকালে প্ল্যান অনুযায়ী ডিউন তার উদ্ধারকারী দল নিয়ে হার্ডো টানেলের দক্ষিণ দিকের মুখটার সামনে চলে আসে। তারা এরপর তাদের সাথে থাকা একটা ড্রোন উড়িয়ে সেটা টানেলের ভেতরে পাঠানোর ব্যবস্থা করে। আর তাদের সাথে সাথে সেখানে উপস্থিত হওয়া বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরাও তাদের নিজস্ব বেশ কিছু ড্রোন ওই টানেলের মধ্যে পাঠাতে শুরু করে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো ড্রোনই ঠিকমতো ভাবে এখানে কাজ করছিল না। যে কটা ড্রোন কোনো মতে টানেলের ভেতরে ঢুকতে পেরেছিল সেগুলোও খুব বেশি দূর এগোতে পারেনি। টানেলের ভেতরের পরিস্থিতি বোঝার জন্য এই ড্রোনের প্ল্যানিংটা বিফলে যাওয়ার পর ডিউন সিদ্ধান্ত নেয় যে সে এবার নিজেই গাড়ি নিয়ে টানেলের ভেতরে ঢুকবে। প্ল্যান মোতাবেক সে তার এক সহকর্মীকে সাথে নিয়ে গাড়িতে করে টানেলের ভেতরের দিকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ বাদেই তারা টানেলের ভেতরে সেই জায়গাটাতে চলে আসে যেখানে তাদের সামনে সম্পূর্ণ পথটা ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে। গাড়ি থেকে নেমে ডিউন ধ্বংসস্তূপের দিকে এগিয়ে যায়। এই সময় তাদের গাড়ির হর্নের আওয়াজে জানসুর ঘুম ভেঙে যায়। সে দ্রুত ডিউনকে ফোন করে এবং জানায় যে সে এইমাত্র গাড়ির হর্নের আওয়াজ শুনতে পেয়েছে। এটা জানার পর ডিউন বুঝতে পারে যে জানসু হয়তো এখান থেকে খুব বেশি দূরে নেই। তাকে উদ্ধার করতে হয়তো খুব বেশি একটা সময় লাগবে না, কিন্তু পরিস্থিতি যে মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যেতে পারে সেটা তারা কল্পনাও করেনি। টানেলের বাকি অংশটুকু হঠাৎ করে ভেঙে পড়তে শুরু করে। ডিউন তার সহকর্মীকে নিয়ে তড়ি ঘড়ি করে কোনো মতে গাড়িটা নিয়ে টানেল থেকে বেরিয়ে আসতে পারে। ততক্ষণে জানসুর ওয়াইফ সিহুনও নিজেই ঘটনাস্থলে চলে আসে। ডিউন জানসুকে আবারও ফোন করে। এ সময় সে জানসুকে জানায় যে কিছুক্ষণ আগে টানেলের বাকি অংশটুকুও ভেঙে পড়েছে, তাই উদ্ধার কাজ করতে আরও দেরি হবে। তবে এ সময় জানসুর দেয়া তথ্য অনুযায়ী উদ্ধারকারী টিম টানেলের ভেতরে জানসুর এক্স্যাক্ট লোকেশন মোটামুটিভাবে আন্দাজ করে ফেলে। সিহুন ওখানকার পরিস্থিতি দেখে এতটাই ঘাবড়ে গেছিল যে তার মনের ভেতরে শঙ্কা তৈরি হয় যে সে আদতেও কি তার হাজব্যান্ডকে জীবিত ফিরে পাবে। ওদিকে সরকারের উপর মহলের নির্দেশে জানসুকে জীবিত উদ্ধার করার জন্য সেখানে দুটো ক্রেন নিয়ে আসা হয়। এছাড়া পরিকল্পনা অনুযায়ী আরও অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সেখানে পাহাড় খুঁড়ে টানেলের ভেতর পর্যন্ত পৌঁছানোর জন্য বিকল্প একটা সুড়ঙ্গের মতো রাস্তা তৈরির কাজও শুরু হয়ে যায়। এক মন্ত্রী তো নিজেই এ সময় প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না মানুষটাকে জীবিত ওখান থেকে উদ্ধার করা যাচ্ছে। এরপর সিহুন ওই মন্ত্রীর সাথে দেখা করে এবং তাকে হাত জোড় করে রিকোয়েস্ট করে যেন তারা তার হাজবেন্ডকে এই বিপদ থেকে উদ্ধার করে। ততক্ষণে ওখানে আগে থেকেই উপস্থিত থাকা সংবাদকর্মীরা এই সব ঘটনা ক্যামেরাবন্দি করতে উদ্গ্রীব হয়ে পড়েছে। হায় রে দুনিয়া, একটা মানুষ বিপদে রয়েছে আর বাকিরা এ সময় তাদের স্বার্থে বিবেকহীনের মতো ফটো সেশনের আয়োজন শুরু করেছে। আসলে এটা অনেকাংশেই বর্তমান সমাজের বাস্তব প্রতিফলন। যাই হোক, দেখতে দেখতে টানেলের ভেতরে আটকে পড়ার তৃতীয়তম দিন অতিবাহিত হয়ে গেছে। জানসু তার নিজেকে বাঁচিয়ে রাখতে ডিউনের পরামর্শ অনুযায়ী খুব অল্প অল্প করে পানি খেয়ে দিনগুলো কাটাতে শুরু করেছে। কিন্তু এত অল্প পরিমাণ খাবার খেয়ে সার্ভাইভ করা তো আর মুখের কথা নয়। এ সময় সে তার গাড়িতে দুটো ছোট ছোট টর্চ লাইট আর একটা হলুদ টি শার্ট খুঁজে পায়। দেখতে দেখতে আরো কিছুটা সময় কেটে যায়। হঠাৎই সে তার গাড়ির বাইরে কিছু একটা আওয়াজ পায়। টর্চের আলোতে সে লক্ষ্য করে যে ওখানে একটা ছোট্ট কুকুর রয়েছে। জানসু এটা দেখে খুব অবাক হয় যে এই ভেঙে পড়া টানেলের মধ্যে কুকুর কোত্থেকে এলো। তবে কিছুক্ষণ বাদে সে ওখানে আরো একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় আর তার কথা থেকে জানসু জানতে পারে যে মেয়েটা তার গাড়ির ভেতরে আটকা পড়ে গেছে। সেখান থেকে সে কোনোভাবেই বেরোতে পারছে না। জানসু তখন তড়িঘড়ি করে মেয়েটাকে সাহায্য করতে ওখানে ছুটে যায়। মেয়েটার নাম মিনা আর ওই কুকুরটা মেয়েটারই পোষা কুকুর। মিনা তার গাড়ির ভেতরে এমনভাবেই পাথর চাপা পড়ে আটকে গেছে যে তার সামান্যতম নড়াচড়া করার ক্ষমতাটুকুও তার আর নেই। 3 দিন ধরে এভাবেই নড়াচড়াবিহীন আটকে থাকায় মিনার খুব পানি পিপাসা পেয়েছিল। জানসু বিষয়টা জানার পর দ্রুত তার গাড়িতে ফিরে আসে এবং নিজের কথা না ভেবে নিঃস্বার্থের মতো মিনার জীবন বাঁচাতে এ সময় তার কাছে থাকা পানির একটা বোতল মিনার জন্য নিয়ে যায়। যেখানে 1 ফোঁটা পানির মূল্য এই মুহূর্তে সার্ভাইভ করার জন্য হীরের চেয়েও দামি, সেখানে জানসু নিজের জীবনের কথা চিন্তা না করে মেয়েটাকে বাঁচিয়ে রাখতে তাকে পানি পান করায়। এমনকি মিনার রিকোয়েস্টে জানসু এ সময় মিনার পোষা কুকুর তেনজিকেও কিছুটা পানি খেতে দেয়। টানেল ধসে যাওয়ার কারণে মিনার ফোনটাও নষ্ট হয়ে গেছে, তাই এখন সে চাইলেও তার ফোন ব্যবহার করতে পারছে না। এজন্য মিনার অনুরোধে জানসু তার নিজের ফোন দিয়ে মিনাকে তার পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। মিনা তার মাকে সব ঘটনা খুলে বলে। কথা বলতে বলতে সে খুব ইমোশনাল হয়ে পড়ছিল, কেননা এমন অসহায় পরিস্থিতিতে সে তার মাকে খুব মিস করছিল। মিনা তার মাকে এ সময় বলে যে তুমি আমার জন্য চিন্তা করো না, আমার মতো এখানে আরো একজন আটকা পড়ে গেছে।
উনি আমাকে আর তেনজিকে অনেক খেয়াল রাখছে। আমরা খুব শীঘ্রই এখান থেকে উদ্ধার হয়ে বাড়ি ফিরে আসব। ওদিকে সরকারের পক্ষ থেকে জানসুর ওয়াইফ সিহুনের থাকার জন্য আপাতত একটা মোটেলের ব্যবস্থা করে দেয়া হয়, আর সিহুন তার স্বামীর ফিরে আসার অপেক্ষাতে প্রহর গুনতে থাকে। দেখতে দেখতে আরো একটা রাত অতিবাহিত হয়ে যায়। পরদিন সকাল থেকেই আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ভালোই বৃষ্টি হচ্ছিল। উদ্ধার কার্যক্রম এই বৈরী আবহাওয়াতেও থেমে নেই। জানসু এবং মিনা গাড়ির এফএম রেডিওতে ক্লাসিক্যাল মিউজিক শুনে নিজেদের মনোবলকে চাঙ্গা রাখার চেষ্টায় মগ্ন রয়েছে। মিনার খুব ঘুম পাচ্ছিল, তাই জানসু তার নিজের গাড়িতে ফিরে আসে। গাড়ির লাইটটা অফ করার কিছুক্ষণ পর মিনার সেই কুকুরটা অর্থাৎ তেনজি জানসুর গাড়িতে রাখা সেই জন্মদিনের কেকটা খেয়ে সাবাড় করে ফেলে। জানসু এটা দেখতে পেয়ে রাগে ক্রোধে চিৎকার করতে থাকে, কেননা খাবার হিসেবে শুধুমাত্র এই একটা কেকই তার কাছে অবশিষ্ট ছিল, কিন্তু পাজি কুকুরটা তো সব খেয়ে ফেলেছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই সে তার রাগকে কন্ট্রোল করে নেয়, কেননা কি আর করার, যা হওয়ার তা তো হয়েই গেছে। অন্যদিকে সিহুনকে আবারও দেখানো হয় যে রেস্কিউ টিমের মেম্বারদেরকে খাবার সার্ভ করছিল। তবে এত কিছুর মাঝেও তার চাওয়া একটাই, তার হাজবেন্ডকে সুস্থ আর সশরীরে ফিরে পাওয়া। এদিকে সময় যতই যাচ্ছে মিনার জন্য এভাবে নড়াচড়াবিহীন বেঁচে থাকাটা ততটাই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, কেননা তার শরীরের একটা পাশ পাথরে এমনভাবেই চাপা পড়ে রয়েছে যে তার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়াটা এখন দুষ্কর হয়ে উঠেছে। তার সময় ফুরিয়ে আসছে। জানসু মিনার জন্য আবারও পানি আনতে তার গাড়িতে যায়, তবে ততক্ষণে সব শেষ। কষ্ট সহ্য করতে না পেরে মিনা মারা যায়। আসলে যে পাথরটা তার শরীরের একটা পাশে চাপা পড়েছিল সেটার মধ্যে থাকা একটা বড় রড সেই দুর্ঘটনার দিনই মিনার শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিলে তিলে এরকম করুণ শেষ পরিণতি বরণ করে নিতে হয়েছে মিনাকে। নিজের চোখের সামনে এরকম একটা তাজা প্রাণকে ফুরিয়ে যেতে দেখে জানসু হতভম্ব হয়ে যায়। মিনার এমন মৃত্যু সে কোনোভাবেই মানতে পারছিল না। এদিকে জানসুর কাছে থাকা পানিও প্রায় শেষের পথে। বাঁচার সকল আশা যেন একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। অন্যদিকে গণমাধ্যমের বিবৃতিতে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসে যে এই হার্ডো টানেলের পাশাপাশি কোরিয়ার আরও বেশ কিছু টানেলের নির্মাণ কাজে গাফিলতি, অব্যবস্থাপনা আর ঝুঁকিপূর্ণ সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজের অগ্রগতি খুব একটা হয়নি। ডিউনের সাথে জানসু ফোনে আবারও কথা বলে। সে ডিউনের কাছে জানতে চায় যে তোমরা কি আমাকে এখান থেকে আদৌ উদ্ধার করতে পারবে? আমার কাছে খাওয়ার জন্য যে পানিটুকু ছিল সেটাও তো শেষ, এখন আমি বাঁচবো কিভাবে? ডিউন এ সময় জানসুকে আশ্বাস দেয় যে আমাদের হয়তো দেরি হবে, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমরা তোমাকে উদ্ধার করবই, মনোবল হারিও না। আর এখন থেকে বেঁচে থাকার জন্য তোমাকে নিজের ইউরিন পান করতে হবে, এটা ছাড়া তো আর কোনো বিকল্প পথ নেই। দেখতে দেখতে টানেলের ভেতরে জানসুর 9টা দিন কেটে যায়। সে ডিউনের কথা মতো একটা বোতলে তার ইউরিন সংরক্ষণ করে রাখে, কেননা বেঁচে থাকতে হলে তো আর কোনো উপায় তার কাছে এই মুহূর্তে নেই। যাই হোক, কিছুক্ষণ বাদে তেনজির সুবাদে সে মিনার গাড়ি থেকে ডগ ফুডের একটা প্যাকেট খুঁজে পায়, যার মধ্যে তেনজির জন্য খাবার রাখা ছিল। জানসু এখন অনেক ক্ষুধার্ত, তাই বেঁচে থাকতে গেলে এত সাত পাঁচ ভাবতে গেলে তার চলবে না। সে তেনজির খাবারগুলো ভাগাভাগি করে নেয়, কিন্তু এবারে সে নিজের জন্য বেশি খাবার রেখে তেনজিকে কম খাবার খেতে দেয়, কেননা গতবার তেনজি জানসুর গাড়ি থেকে জন্মদিনের সেই কেকটা কিন্তু সম্পূর্ণ সাবাড় করে খেয়ে ফেলেছিল। হঠাৎই টানেলের আরো কিছু অংশ ভেঙে পড়ে। জানসু গাড়ির মধ্যে থাকায় তার কোনো ক্ষতি হয় না, তবে এবারে গাড়ির বাইরে একটা সাইডে বেশ কিছু জায়গা ফাঁকা হয়ে যাওয়ায় জানসু দীর্ঘ 9 দিন পর কোমর শার্ট করে উঠে দাঁড়াতে সক্ষম হয়। চারপাশটা সে ভালো মতো ঘুরে দেখতে থাকে। অন্যদিকে ডিউন জানসুর কষ্টটা ফিল করার জন্য এরই মধ্যে তার নিজের ইউরিন টেস্ট করে দেখে। সে এরপর জানসুকে ফোন করে এবং ঘটনাটা জানায়, আর সাথে এটাও বলে যে ইউরিন ত্যাগ করার পর সেটা ঠান্ডা হলে তারপরই পান করো, তাহলে তোমার আরো কয়েকটা দিন সার্ভাইভ করতে খুব একটা প্রবলেম হবে না। আর মনোবল হারিও না প্লিজ, কেননা তোমাকে ওখান থেকে উদ্ধার করতে আরো প্রায় 10 দিন টাইম লেগে যেতে পারে। জানসু ডিউনের কথা মতো তার নিজের ইউরিন খাওয়ার চেষ্টা করছিল।
হঠাৎই সে ওখানে পানি পড়ার আওয়াজ পায়। সে দেখে যে পাথর বেয়ে ফোঁটায় ফোঁটায় বাইরে থেকে পানি আসছে। আসলে বাইরের খারাপ আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। সেই পানিরই কিছু অংশ টানেলের ভেতরে এখান পর্যন্ত পৌঁছে গেছে। আসলে সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। এই সামান্য পানির ফোঁটাগুলো জানসুর কাছে এখন অমৃত। সে এরপর তার ওয়াইফ সিহুনকে ফোন করে এবং এই ঘটনাটা জানায়, আর সাথে সাথে ডিউনের ইউরিন খাওয়ার ঘটনাটাও বলে দেয়। এত কষ্টের মাঝে কিছু মুহূর্তের জন্য হলেও তাদের মুখে এ সময় প্রশান্তির এক ঝলক হাসি লক্ষ্য করা যায়। ওদিকে টানেলের মধ্যে আটকা পড়া জানসু তার উদ্ধারের প্রতীক্ষায় ক্ষণ গণনা করতে শুরু করেছে। এফএম রেডিওগুলোও সব সময় সারা দেশবাসীকে জানসুর বিষয়ে নিউজ আপডেট দিতে ব্যস্ত সময় পার করছে। আর হয়তো কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই আবারও সূর্যের আলোর দেখা মিলবে জানসুর ভাগ্যে। উদ্ধারকর্মীদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে টানেলের ভেতর পর্যন্ত খোঁড়ার কাজ প্রায় শেষের পথে। তারাও আশাবাদী যে আগামীকাল সকালের মধ্যেই তারা টানেলের ভেতরের সেই অংশটাতে ঢুকতে সক্ষম হবে যেখানে জানসু আটকা পড়ে রয়েছে। সিহুনের চেহারাতেও এ সময় কিছুটা স্বস্তির রেখা স্পষ্ট লক্ষ্য করা যায়। এদিকে মিডিয়া কর্মীরাও সেই কাঙ্ক্ষিত মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেছে। টানেল দুর্ঘটনার 17তম দিন আজকে জানসুকে টানেল থেকে বের করে আনা হবে, কিন্তু তাদের প্ল্যানটা যে এত সহজে ফলপ্রসূ হবে না এটা তারা আন্দাজই করতে পারেনি। তারা সুড়ঙ্গ পথ তৈরি করে এই কয়দিন ধরে অক্লান্ত পরিশ্রম দ্বারা যে টানেলের ভেতর পর্যন্ত যে রাস্তাটা তৈরি করেছিল সেটা আসলে সঠিক স্থান বরাবরই হয়নি, অর্থাৎ তারা ভুল জায়গাতে ঘুরেছে। টানেলের নকশার ব্লুপ্রিন্ট আর জানসুর দেয়া তথ্য পর্যালোচনা করে তারা জানসুর সম্ভাব্য যে লোকেশনটা এই 17 দিন ধরে জেনে আসছিল সেটা আসলে ভুল ছিল। এক কথায় তাদের এই কয়দিনের পরিশ্রম পুরোটাই বৃথা। জানসু নিজেও এ সময় ডিউনের সাথে কথা বলে জানতে পারে যে ওরা এই কয়দিন ধরে যে জায়গাটাতে ঘুরেছে সেটা জানসুর বর্তমান লোকেশন থেকে প্রায় 150 মিটার দূরে। এজন্য ওরা আবার সঠিক স্থান বরাবর পুনরায় উদ্ধার কাজ করতে শুরু করবে। জানসুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে উদ্ধার না হতে পারার কষ্টে এ সময় চিৎকার দিয়ে কাঁদতে থাকে, কেননা সে তো জানতো যে তাকে খুব শীঘ্রই এখান থেকে উদ্ধার করা হবে, আর এখন কিনা ওরা বলছে ওরা ভুল স্থানে ঘুরেছে। ও খোদা! হতাশা আর গ্লানিতে জানসুর দম বন্ধ হওয়ার মতো উপক্রম হয়। সিহুন এ সময় ফোনে জানসুকে মনে সাহস জোগানোর চেষ্টা করলেও খুব বেশি একটা লাভ হয় না। এদিকে জানসুর মোবাইলের চার্জও প্রায় শেষের পথে, অর্থাৎ যোগাযোগ করার শেষ মাধ্যমটাও হয়তো আর বেশিক্ষণ স্থায়ী হবে না। জানসু ধরেই নেয় যে সে হয়তো এখান থেকে আর জীবিত বেরোতে পারবে না। তাই সে সিহুনকে বলে যে আমি এখানে আর কতক্ষণ এভাবে বেঁচে থাকতে পারবো জানি না, তুমি নিজের খেয়াল রেখো আর আমার আদরের ছোট্ট মেয়েটাকে আগলে রেখো। এই বলে সে আবারও কান্নায় ভেঙে পড়ে। কিন্তু সিহুন তাকে সাহস জোগানোর জন্য আবার বলে যে তোমাকে বাঁচতে হবে, আমাদের মেয়েটার জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে, মনোবল হারিও না। আমি জানি তুমি বেঁচে থাকবে, তোমাকে আমরা জীবিত উদ্ধার করবই। চার্জও শেষ, ফোনটা অফ হয়ে যায়। সিহুন এখন কি করবে? তার হাজবেন্ডের সাথে যোগাযোগের আর কোনো মাধ্যমই যে আর বাকি রইল না। মানসিক চাপ সহ্য করতে না পেরে সে সময় অজ্ঞান হয়ে পড়ে। চারিদিকের আবহাওয়াটাও যেন প্রতিকূলতার চূড়ান্ত রূপ প্রদর্শন করতে শুরু করেছে। প্রচণ্ড তুষারপাতে চারপাশের সবকিছু ঢাকা পড়ে যাচ্ছে। উদ্ধার কাজে এত পরিমাণ বাধা আসছে যে জানসুর জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। অন্যদিকে টিভি চ্যানেলগুলো টকশোর আয়োজন করে স্বার্থপরের মতো জানসুর বিষয়টাকে হাইলাইট করার মাধ্যমে তাদের চ্যানেলের টিআরপি ঠিকই কামিয়ে নিচ্ছে। দেখতে দেখতে 23তম দিন কেটে গেল। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে পুরো দুনিয়ার সাথে জানসুর যোগাযোগ বিচ্ছিন্ন। সে কি এখনো বেঁচে আছে নাকি ভাগ্যের পরিণতির কাছে পরাজয় মেনে নিয়েছে কেউ কিচ্ছু জানে না। কিছুক্ষণ বাদে জানসুকে আবারও দেখানো হয়। সে এখন যেন একটা জীবন্ত লাশ। এই জীবনের কাছ থেকে যেন তার আর কোনো কিছুই চাওয়া পাওয়ার নেই। বাকি যে কটা দিন সে এখনো বেঁচে আছে সে কটা দিন পেরোলেই যেন সে হাঁপ ছেড়ে বাঁচে। অন্যদিকে সরকারের উপর মহলের এক প্রেস মিটিংয়ে অনেকে বলতে থাকে যে
একটা সামান্য মানুষকে এভাবে উদ্ধার করতে গিয়ে সরকারের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কেননা তার জন্য পাশের টানেলের কাজটাও বন্ধ রাখতে হয়েছে। কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না, তাই এই উদ্ধার কাজ এখনই থামানো উচিত। একজন সামান্য মানুষ মরলে কোনো ক্ষতিই হবে না। তখন ডিউন এই কথার প্রতিবাদ করে। সে বলে, একজন মানুষ মরলে আপনাদের হয়তো কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা পরিবার তাদের কাছের মানুষকে হারাবে, একটা বাচ্চা তার বাবাকে হারাবে, আর একজন নারী সে তার স্বামীকে হারাবে। তাই আপনারা ভুলে যেন না যে সেও একজন রক্ত মাংসে গড়া জলজ্যান্ত মানুষ। তাই এই মুহূর্তে উদ্ধার কাজ থামিয়ে দিলে আমরা তো আমাদের বিবেকের কাছেই হেরে যাব। ওই রাতে টানেলের মধ্যে উদ্ধার কাজ চলার সময় দুর্ঘটনাবশত একটা ড্রিলের পাত ভেঙে গিয়ে ওখানে উপস্থিত থাকা এক উদ্ধারকর্মীর মৃত্যু ঘটে যায়। ফলে উদ্ধার কাজে আবারও ব্যাঘাত ঘটে। অন্যদিকে জানসু তখনও টানেলের গভীরে নিজেকে বাঁচিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির এই বিরূপ প্রভাব জানসুর ওয়াইফ সিহুন আর তাদের একমাত্র কন্যা সুজিনের উপরে এসেও যে পড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা প্রতি পদে পদে তাদেরকেও যে এখন খোটা শুনতে হচ্ছে যে জানসুকে উদ্ধার করতে গিয়ে একজন উদ্ধারকর্মীর জীবন চলে গেছে। সরকারের নির্দেশে এরই মধ্যে টানেলের উদ্ধার কাজ পুরোপুরিভাবে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গেছে। শুধুমাত্র এখন একটা চুক্তিপত্রে সিহুনের স্বাক্ষর নেওয়াটা বাকি রয়েছে। সেটা হয়ে গেলেই সব শেষ। সে আর কখনোই তার স্বামী জানসুকে ফিরে পাবে না, এটা ভেবেই তার বুকটা হু হু করে কেঁদে ওঠে। কিছু সময় বাদে সিহুন একটা FM রেডিও স্টেশনে চলে আসে, যাতে করে সে এখান থেকে তার হাজবেন্ডের কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে পারে যে উদ্ধার হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। সরকার সহ সকলের সম্মতিক্রমে উদ্ধার কাজ আর চালানো হবে না। তুমি যদি আমার এই কথাগুলো শুনে থাকো প্রিয়তম, তাহলে আর ওয়েট করো না। তোমাকে এই টানেলের ধ্বংসস্তূপ থেকে আর কেউ আর কোনোদিন উদ্ধার করে আনবে না। সবাই বলছে যে তুমি মারা গেছো, তাই বৃথা চেষ্টা করে কি লাভ? কিন্তু আমার মন বলছে তুমি বেঁচে আছো এখনো। আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো তোমাকে আর বাঁচাতে পারলাম না। জানসু টানেলের মধ্য থেকে এতক্ষণ যাবৎ সবকিছু শুনছিল, কিন্তু সে এখন বুঝতে পারল যে যেহেতু উদ্ধারকর্মীরা তাকে বাঁচাতে আর এখানে আসবে না, তাই যা করার শেষ চেষ্টা হিসেবে তাকে নিজেকেই করতে হবে। অন্যদিকে ডিউন তার বিবেকের তাড়নায় শেষবারের মতো ওই টানেলের মধ্যে ঢুকে জানার চেষ্টা করতে চাই যে জানসু কি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে। কেননা সে তো জানসুকে কথা দিয়েছিল যে সে তাকে উদ্ধার করবেই। সে আর দেরি না করে সেই সুড়ঙ্গ দিয়ে টানেলের ভেতরের দিকে যেতে থাকে। ওদিকে জানসু নিজেও ওখান থেকে বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এদিকে পাশের টানেলে ফাইনাল ব্লাস্টের টাইম ঘনিয়ে এসেছে, তাই ডিউনের সহকর্মীরা তাকে দ্রুত ওই সুড়ঙ্গ থেকে বের করে আনার চেষ্টা করে। কিন্তু এ সময় ডিউনের সাথে থাকা একটা ডিভাইস ওই সুড়ঙ্গের ভেতরেই থেকে যায়, যেটার সাহায্যে ডিউন এতক্ষণ ধরে ডিটেক্ট করার চেষ্টা করছিল যে জানসু এখনো বেঁচে আছে কিনা। পাশের টানেলে ব্লাস্টের কাজ শুরু হয়ে যাওয়ায় জানসু যেখানটাতে আটকা পড়েছিল ওখানকার চারপাশটা আবারও ভেঙে পড়তে শুরু করে। সে জীবন বাঁচাতে শেষবারের মতো অনেক কষ্টে গাড়ির কাছে চলে আসে আর গাড়ির হর্ন বাজাতে শুরু করে দেয়। ওদিকে বাইরে থাকা একটা ফ্রিকোয়েন্সি ডিভাইসের দিকে নজর পড়ে ডিউনের। সে তখন দ্রুত ওই ডিভাইসের সিগন্যাল পর্যবেক্ষণ করে গাড়ির হর্নের সাউন্ড শুনতে পায়, আর এটাতে সে বুঝে যায় যে জানসু এখনো মরেনি, সে এখনো টানেলের মধ্যে জীবিত আটকা পড়ে রয়েছে। সাথে সাথেই পাশের টানেলের ফাইনাল ব্লাস্টকে থামাতে ফোন করা হয়, আর এই নিউজটা দ্রুত হেডকোয়ার্টারে জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই জানসুকে উদ্ধার করতে পুরো রেস্কিউ টিম আবারও কাজ শুরু করে দেয়। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার অবসান ঘটতে চলেছে। এরই মধ্যে পেরিয়ে গেছে ৩৫টা দিন। চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ডিউনের নেতৃত্বে রেস্কিউ টিম জানসু আর সেই পোষা কুকুর তেনজিকে মুমূর্ষু অবস্থায় অবশেষে টানেলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এতদিন বাদে তার স্বামী জানসুকে ফিরে পেয়ে সিহুনের ২ নয়ন অশ্রুসিক্ত হয়ে ওঠে। এরই মধ্যে মিডিয়া কর্মীদের ভিড়ের কারণে জানসুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, কেননা এরকম একটা ভাইরাল নিউজ কভার করতে পারলে তো তাদের জন্যই সেটা লাভ। যাই হোক, অবশেষে সকল বাধা পেরিয়ে জানসুকে হেলিকপ্টারে করে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
ততক্ষণে সকল মিডিয়া আর টিভি চ্যানেলে একটাই নিউজ, দীর্ঘ ৩৫ দিন ধ্বংসস্তূপে আটকে থাকার পর টানেলের মধ্য থেকে জীবিত মানুষ উদ্ধার। সরকার এই উদ্ধার কাজের জন্য সমস্ত ক্রেডিট তাদের নিজেদের করে নেয়। এতে অবশ্য ডিউনের কোনো কিছু যায় আসে না। আরো কয়েকটা দিন পেরিয়ে যায়। জানসু ততদিনে সুস্থ হয়ে তার স্বাভাবিক লাইফে চলে এসেছে। তবুও অতীতের সেই ভয়ানক স্মৃতিগুলো এখনো তাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে কঠিন বিপদে কখনো হাল ছেড়ে দিতে হয় না, বরং মানসিক শক্তিই সে সময় বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।